আগের দিন যখন একটা ভিডিও করছিলাম সেই ভিডিওর মধ্যে বলেছিলাম ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর তারা বিশালভাবে কিন্তু ইনভেস্ট করছে এবং তার মধ্যে একটা কোম্পানিকে বলেছিলাম যে কোম্পানিটা কিন্তু এআই ইনফ্রাস্ট্রাকচার পর কাজ করে এবং কোড লেভেলে কাজ করছে। কোম্পানির নাম হচ্ছে E2E নেটওয়ার্ক। এই যে E2E নেটওয়ার্কের কথা আমি বলছি, এই কোম্পানিটা কিন্তু একটা একমাত্র কোম্পানি বা এরম ধরনের কোম্পানি বলতে পারি সারা ভারতের মধ্যে। রিসার্চ করে যেটা দেখা গেল সেটা কোম্পানিটা কিন্তু দুরন্ত কোম্পানি, কেন এআই ইনফ্রাস্ট্রাকচারের। এবং অথচ এই কোম্পানির সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে এর প্রাইস টু আর্নিং রেশিও 351 হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও। ভাবা যায়? তাহলে এই ধরনের কোম্পানিতে কখনো ইনভেস্ট করা উচিত না, যার এই 351 যেখানে রয়েছে। একদম শুধু এটাই শেষ নয়, আরও অনেকগুলো পয়েন্ট রয়েছে। যেরকম সেকেন্ড ওয়ান আমরা দেখি কি রিটার্ন অন ইকুইটি বা রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড থেকে কোম্পানির গ্রোথ লেভেলটা বোঝা যায়। ম্যানেজমেন্ট কত সুন্দরভাবে এফিসিয়েন্টলি কাজ করছে সেখানে দেখি। সেখানে আমি যদি দেখি লেস দ্যান 1 আর লেস দ্যান 2 হয়ে যাচ্ছে রিটার্ন ইকুইটি রিটার্ন ক্যাপিটাল, তখন আমি সেটা কি বলবো? 3 নাম্বার যদি দেখি প্রোমোটার, সেই প্রোমোটার যারা কিনা কোম্পানিকে সবসময়তে কিনছে, প্রোমোটার মালিক যে কোম্পানির, তাদের সব থেকে বড় তাদেরকে দেখে বোঝা যায় যে এগোবে কিভাবে, কোম্পানিটা কোথায় গিয়ে দাঁড়াবে। সেখানে দাঁড়িয়ে যদি আমরা দেখি প্রোমোটার নিজে সেল করে যাচ্ছে, সেখানে মোটামুটি 59 থেকে 39-এর কাছাকাছি, কম বেশি একটু আধটু হতে পারে, দেখে নিতে পারো। এইরকম জায়গায় চলে এসছে বিগত 6 বছরের মধ্যে, শুধু সেল করে যাচ্ছে। আর ম্যাক্সিমাম কে কিনে চলেছে? পাবলিক কিনে চলেছে। পাবলিক 53%, 54% পাবলিকের কাছে আছে। ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর খুব সামান্য, এফআইআই অলমোস্ট নেই, এরকম জায়গা রয়েছে। অথচ এটা এমন একটা কোম্পানি যে কোম্পানিটা কিন্তু রেজাল্ট দিয়েছে দুরন্ত। কোম্পানির রেজাল্ট যদি দেখো সেখানে একটা চমক রয়েছে। কেন চমক রয়েছে? কোম্পানি নেট লসে ছিল আগের বছরে, সেখান থেকে প্রফিটেবিলিটি প্রচুর বাড়িয়েছে, মানে 62.8 ক্রোর্সের মতো মোটামুটি প্রফিটটা বাড়িয়েছে। এবং রেভিনিউ যদি দেখি, রেভিনিউ গ্রোথও প্রায় 336% আপ করেছে, মানে একটা পুরো সাংঘাতিক ব্যাপার। এবারে আমার তখন প্রশ্ন চলে এলো যে আরেকটু ডিপলি যদি কোম্পানিটাকে সার্চ করা যায়। প্রথম ঘটনা, কোম্পানিতে এন্ট্রি করার ব্যাপার একটা প্রশ্ন। তাহলে এই কোম্পানিতে এখন কি এন্ট্রি করব? বাই কি? উত্তর এলো নো। কেননা 1 নাম্বার হচ্ছে প্রাইস টু আর্নিং রেশিও হাই নয়, ওভার হাইট। 2 নম্বর হচ্ছে গ্রোথ লেভেল নেগেটিভ, প্রোমোটার নেগেটিভ। কিন্তু এটাই প্রশ্ন, যদি সব কিছু নেগেটিভ থাকে কিন্তু এবারে প্রমাণ করে যে প্রফিটেবিলিটি সাংঘাতিক রয়েছে, তাহলে কি আমি এন্ট্রি করতে পারি? খুব মন দিয়ে শোনার বোঝার চেষ্টা করো। কোম্পানিটা কিন্তু লসে ছিল। আমি একটা উদাহরণ দিই। একটা ছোট ছেলে বা একটা ছেলে যে স্কুলে পড়ছে, স্কুলে সে কোনোবার রেজাল্ট খুব একটা ভালো করছে না, বিগত পাস্ট রেজাল্ট দেখেছি রেজাল্ট ভালো নেই। হঠাৎ করে ছেলেটা ভালো কোনো টিচারের আন্ডারে থেকে কিংবা নিজে পড়াশোনা করে নিজের উদ্যোগে ছেলেটা একেবারে ফার্স্ট হয়ে গেল, একেবারে শেষ বেঞ্চি বসা কোম্পানি প্রথমে চলে এলো। তুমি কি সেই ছেলেটার উপরে টাকা ইনভেস্ট করবে যাতে ভবিষ্যতে ছেলেটা আরও উন্নতি করবে? বলে করবে কি করবে না, এইখানে সবচেয়ে বড় প্রশ্ন থাকছে। কারণ সেই ছেলেটার মধ্যে যে স্পেশালিটিগুলো খুঁজে পাওয়া যাচ্ছে, ছেলেটা অনেকগুলো শারীরিকভাবে শক্তিশালী বেশি বাকিদের তুলনায়, খেলার দিক থেকে বেটার রয়েছে এবং এমন রয়েছে যে শারীরিক সক্ষমতা বেটার পজিশনে রয়েছে, লম্বা বেশি রয়েছে, অ্যাডভান্টেজ বেশি রয়েছে। একমাত্র এই ধরনের ছেলে যার মধ্যে কিছু গুণ রয়েছে গোটা স্কুলের মধ্যে। এরকম জায়গায় যদি হয় তাহলে তুমি কি কিনবে না কিনবে না, প্রশ্নটা কিন্তু এখানে চলে আসছে। যদি ভালো করে একটু কোম্পানিটাকে রিসার্চ করা যায়, কোম্পানি যে কাজকর্মগুলো করছে তাকে আমি যদি বোঝাই, ব্যাপারটাকে আরেকটু বোঝো। কিন্তু আমি এটা বলার মাঝখানে বলা, দিস ওয়াজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই অর সেল রেকমেন্ডেশন। ঠিক আছে? কখনো এটাকে পাস্ট রিটার্ন মানেই কিন্তু ভবিষ্যতে রিটার্ন দারুণ দেবে তার কোনো মানে নেই। আর পাস্টের রিটার্ন তো এর মারাত্মক রিটার্ন দিয়ে দিয়েছে, রিটার্নের লেভেল হচ্ছে মাল্টিব্যাগার রিটার্ন, কিন্তু তার মানে ভবিষ্যতে দেবে তার কিন্তু কোনো মানে নেই, এখানে কোনো গ্যারান্টি না। দিস নট এ ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট। ওকে, এখানে যে প্রশ্নটা আমার কাছে সব থেকে বড়, আর তো অ্যাজ এ তোমরা ইনভেস্টার হিসেবে, লং টার্ম ইনভেস্টার, ভ্যালু ইনভেস্টার হিসেবে তোমাদের মতামত এখানে কি রয়েছে সেখানে কিন্তু এটা জানাটা খুব জরুরি। কেন বলছি কথাটাকে সেটা কিন্তু মন দিয়ে বোঝো। আমি আবারও ফিরছি সেই ছেলেটার গল্পটার মধ্যে। ছেলেটা অনেকটা লম্বা রয়েছে, পোটেনশিয়াল ক্যাপাবিলিটি বেশি রয়েছে, সুন্দর খেলতে পারে, ফুটবল খেলে খুব সুন্দর, কিন্তু রেজাল্ট ভালো করতে পারছে না। শুধু রেজাল্ট ভালো না, বিগত বছরগুলোর রেজাল্ট যদি দেখো একেবারে ভালো না, কিন্তু শেষবারে সে কিন্তু লাস্ট থেকে ফার্স্ট জায়গায় চলে এসছে।
এবং যার ইম্প্যাক্ট এখানে পড়েছে কোম্পানিটার যে কাজকর্ম বা স্পেশালিটি যেগুলো রয়েছে সেগুলোকে একটুখানি আমি বলার চেষ্টা করছি। প্রথম হচ্ছে কোম্পানিটার কাজকর্ম করছে কিন্তু এআই এর ইনফ্রাস্ট্রাকচার উপর। ছোট্ট করে ইনফ্রাস্ট্রাকচার বললাম বটে, কিন্তু এর পিছনে কিন্তু বিরাট ব্যাপ্তি রয়েছে। আমি সারা ভারতের একমাত্র কোম্পানি বলছি যে কোম্পানিটা এই ধরনের কাজ করছে। এআই ইনফ্রাস্ট্রাকচার মানে জিপিইউ যে 100 বা B200 জিপিইউ, এই ধরনের জিপিইউগুলো কী কাজে লাগে, আর্টিফিশিয়াল যে চিপগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই ধরনের সফটওয়্যার হার্ডওয়্যার এমবেডেড সিস্টেমে কোম্পানিটা কাজ করে। এর থেকে আরেকটা বড় কথা আমি কিন্তু এখন বলতে চলেছি, সেটাও একটা গল্পের আকারে বলার চেষ্টা করছি। কোম্পানিটার সবচেয়ে বড় মজা হচ্ছে কীরকম জানো, কোম্পানিটা ধরো একটা আমি এটাকে এক্সাম্পল দিই তোমাকে সুবিধা হবে। কদিন আগে কিছুদিন আগে দীঘায় গেছিলাম, গিয়ে একটা চেয়ারে লাল ভালো চেয়ারটা দেখে বালির মানে সমুদ্রের পাড়ে চেয়ারে বসছিলাম। বসার সঙ্গে সঙ্গে কোত্থেকে রেড়ে করে ছুটে এলো একজন, সে বললে এখানে বসতে পারবেন না। তার কারণটা কি না, এখানে বসতে গেলে আপনাকে আলাদা টাকা দিতে হবে। সে কি কথা, কেন বসতে গেল টাকা না, এখানে আপনি যদি বসতে চান তাহলে আপনাকে কিন্তু টাকা দিতে হবে, ঘন্টা হিসেবে টাকা। তো কারণটা কি, এখানে চা খেতে হবে আপনাকে এবং সঙ্গে সঙ্গে এখানে আপনাকে এত টাকা দিতে হবে। এই যে কথাটা বললো আমি উঠে চলে এলাম, কারণ অবাক হয়ে চলে এলাম। কিন্তু পরে দেখলাম সেখানে রাশি রাশি সুন্দর সুন্দর সব চেয়ারগুলো পাতা সমুদ্রের পাড়ে রয়ে গেছে, এবং এই যে চেয়ারগুলো দামি দামি চেয়ারগুলো পাতা রয়েছে সেগুলোর দাম রয়েছে ভালো। অর্থাৎ উনি ওই যে লোকটা ওখানে কিছু না হলেও প্রায় লক্ষ টাকা মতো ইনভেস্ট করেছে। প্রতিদিন ওই চেয়ারগুলো কালেক্ট করে, গাড়ি আসে সেই গাড়িতে তুলে দেয়, দিন বিকেলবেলা রাত্রিবেলা চলে যায়, আবার সকালবেলার দিকে আসে কিংবা বিকেলবেলা 3টে-4টের সময় চলে আসে, সবগুলো পেতে দেয়। তার উপর আবার ছাতাও পাতা আছে। এই যে চাঁদোয়া পাতা বা এই ছাতা পাতা, এই যে খরচা, এইগুলো খরচ কিন্তু করেছে সে বহুদিন ধরে। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, একটা সিনেমা যখন হলে যাচ্ছ, সিনেমা হল ভাড়া দেওয়া হয়। সিনেমা হল ভাড়া দেওয়া মানে তুমি একটা সিনেমা হলে গেলে সেখানে ইনফ্রাস্ট্রাকচার যেটা রয়েছে, যার মধ্যে বিভিন্ন চেয়ার রয়েছে, এসি রয়েছে, বসার ব্যবস্থা রয়েছে, লাইটিং রয়েছে, পর্দা রয়েছে, পিছনে প্রজেক্টর আছে, সব কিছু আছে। এইগুলো প্রথম বানাতে কিন্তু একটা বিরাট খরচ হয়। এই খরচটা যখন করে তখন কিন্তু লাভ কিছু থাকে না, শুধু লস আর লস থাকে। যখন ওই দীঘার পাড়ে অতগুলো চেয়ারকে সে পেতেছিল তখন সে কিন্তু পুরো লস ছিল, কিন্তু এখন ওটাকে ভাঙিয়ে কিন্তু সারা জীবন ধরে খেয়ে চলেছে এবং ভবিষ্যতে এগুলোর প্রফিট কিন্তু বিরাট বড় রয়েছে, বিরাট বড় মাপের প্রফিট রয়েছে। এই কথাটা কেন বলছি, একদম E2E নেটওয়ার্ক এই কাজটাই করছে। সে এতদিন এত খরচ করেছে, করার পরে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে এআই এর, সেখানে এখন সে ভাড়া দেওয়া শুরু করে দিয়েছে। ভাড়া দিয়ে কিন্তু এখন সে ইনকাম করছে, এবং ইনকামের জন্য 336% এতটা পরিমাণে রেভিনিউ গ্রোথ হয়েছে। এবং লস হওয়ার পিছনে কারণ হচ্ছে অত বড় ইনফ্রাস্ট্রাকচারে খরচা করেছে, যেটা কিনা আজকে তাদেরকে প্রায় মানে অন্তত 5 থেকে 7 গুণ প্রফিট বাড়িয়ে দিয়েছে, এবং ভবিষ্যতে এটা বেড়েই চলবে। অর্থাৎ এই যে জিপিইউগুলো তৈরি করতে, ইনফ্রাস্ট্রাকচার বা টোটালটা তৈরি করতে প্রচুর খরচ হয়েছে। এবং এনভিডিয়ার একটা ব্ল্যাকওয়েল বলে একটা সফটওয়্যার হার্ডওয়্যার কোম্পানি আছে, খুব দামি, সেগুলোকে এরা সব কিনে ইনস্টলেশন কাজগুলো করেছে। তো ভবিষ্যতে যখনই ইন্ডিয়াতে এইরকম পরিস্থিতি হবে যে এআই আরও বাড়বে, তখন এরা এগুলো ভাড়া দেবে এবং যেখান থেকে ইনকাম হওয়া শুরু হয়ে গেছে এদের। তাহলে এবারে তুমি আমাকে বলো যে এইখানে কোম্পানির ক্ষেত্রে কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা তৈরি হচ্ছে না, এই প্রশ্নটার উত্তর দিতে হবে। তাহলে বোঝা গেল এটা। তাহলে সেকেন্ড জায়গা, সেটাকে আমরা কি বলছি, এআই এখানে কিন্তু হায়ার হিসেবে কাজ করছে। হায়ার কাজ করার জন্য এখানে ডাইভার্সিফিকেশন খুব সুন্দর জায়গা হয়। তাহলে এইগুলো বোঝা গেল। তৃতীয় জায়গায় আমি যাব, সেটা হচ্ছে একটা প্রশ্ন এখানে তাও থাকছে, প্রোমোটার তাহলে কেন এত সেল করে যাচ্ছে, তার উত্তরটাও রয়েছে সেখানে লুকিয়ে। প্রোমোটারের সেল করা ছাড়া উপায় নেই, কারণ তাদের প্রচুর টাকার দরকার পড়ছে, এবং এই টাকাটা কোনো মতে সব রকম ধার করেছে, সব রকম চেষ্টা করেছে, কিন্তু জোগাড় করতে পারছে না। এবার একটা প্রশ্ন আসবে, তাহলে প্লেজিং কেন জিরো রয়েছে? প্লেজিং জিরো থাকার কারণটাও বলছে ম্যানেজমেন্ট থেকে যে আমরা এই কারণে করিনি, প্লেজিং যেন নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে, কিন্তু ভবিষ্যতে দরকার পড়লে প্লেজও করব। কিন্তু তা সত্ত্বেও ফান্ডামেন্টাল অ্যানালিস্ট যারা রয়েছে, ভ্যালু ইনভেস্টার যারা রয়েছে, তারা কিন্তু সবসময় একটা কথা বলছে যে এই ধরনের জায়গাতে ভবিষ্যৎ আমাদের কি করবে সেদিকে তাকিয়ে লোকে ইনভেস্ট করছে, যে কারণের জন্য পি কিন্তু এত বেশি। অর্থাৎ আর্নিং কমে গেছে, কিন্তু তার তুলনায় প্রাইসটা বেড়ে গেছে। এই প্রাইসটা বাড়ছে, প্রাইস কিন্তু আজকের দিকে তাকিয়ে নয়, প্রাইস তাকিয়ে রয়েছে ভবিষ্যতের দিকে। কিন্তু এবার একটা প্রশ্ন যদি আসে, এর আজ পর্যন্ত E2E নেটওয়ার্কে প্রচুর সার্চ করেছি, সমকক্ষ কেউ নেই, অনলি ওয়ান কোম্পানি, যে কারণের জন্য 351। কাল যদি কোনো একটা কোম্পানি এখানে চলে আসে, তখন এই কোম্পানির জায়গাটা কোথায় থাকবে? যারা এখানে ইনভেস্টেড তারা প্রফিট বুক করে তারা কিন্তু ওই কোম্পানিতে চলে যাবে, কারণ যে কোম্পানি আসুক না কেন এত হাই ভ্যালুয়েশনে আসবেই না।
তারা নতুন আসতে পারে। যদি রিলায়েন্সের মতো কোনো কোম্পানি প্রচুর রিজার্ভস নিয়ে, এসসিএল টেকনোলজির মতো কোনো কোম্পানি অলরেডি যাদের এক্সপিরিয়েন্স প্লাস রিজার্ভ রয়েছে, তারা যদি এই মার্কেটে এইভাবে চলে আসে, তাহলে পর কিন্তু E2E নেটওয়ার্কের ভবিষ্যৎটা কোথায় যাবে? দুটো দিকই সাইড রয়েছে। এবার আসছি, একে টক্কর দেওয়ার জন্য একটা কোম্পানিকে টেনে আনা যেতে পারে এত খাটার পরে, সেটা হচ্ছে ডাইরেক্ট নয়, ইনডাইরেক্টলি নেটওয়েভ টেকনোলজি। নেটওয়েভ টেকনোলজি একমাত্র কোম্পানি যেখানে কিন্তু যে কোম্পানিটা কিন্তু এদেরকে সমান তালে টক্কর দিতে পারে। কিন্তু এবারে প্রশ্ন আছে, স্যার দুটোর মধ্যে পার্থক্য কি? এবারে সেটা জানতে হবে অফকোর্স, কারণ আমি যখন সার্চ করেছি ঠিক এভাবেই খুঁজেছি, এভাবেই বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে নেটওয়েভ টেকনোলজি একটা দুরন্ত ব্যাপার। এখানে নেটওয়েভ টেকনোলজি যদি সংক্ষেপে বলি, এরা হার্ডওয়্যারটাকে বেশি মাত্রায় কনসেন্ট্রেট করেছে। যেরকম এনভিডিয়া রয়েছে, ঠিক সেমভাবে নেটওয়েভ টেকনোলজি ইন্ডিয়ান এনভিডিয়া বলতে পারো, অর্থাৎ এইচপিসি সার্ভারগুলো এরা তৈরি করছে, এবং এরা তৈরি করছে ক্লাউড বেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লেভেলে যে হার্ড ডিস্কগুলো রয়েছে, সার্ভারগুলো রয়েছে, যেগুলো হাই ফিনেশনে কাজ করে, সেই সবগুলোকে এরা কিন্তু তৈরি করছে। অর্থাৎ ক্লাউড বেস করে যে সার্ভারগুলো রয়েছে সেগুলোকে এরা কিন্তু তৈরি করছে। হাই পারফরমেন্স নেটওয়ার্কে যে হাই পারফরমেন্স কম্পিউটার যে রয়েছে, যেগুলো সুপার কম্পিউটার 500খানা যে টপ 500 সুপার কম্পিউটার রয়েছে, তার প্রথম কয়েকটার মধ্যে কিন্তু নেটওয়েভ টেকনোলজি রয়েছে। নেটওয়েভ টেকনোলজি পুরো এনভিডিয়ার ক্লায়েন্ট, এবং দুজনে মিলে কম্বাইন করে ইন্ডিয়াতে কাজ করছে। নেটওয়েভ টেকনোলজির আরও বেশ কিছু পজিটিভ নিউজের মধ্যে নেটওয়েভ টেকনোলজির গ্রোথটা কিন্তু সাংঘাতিক ভালো রয়েছে, কিন্তু ওই সবচেয়ে বড় কিন্তুটা খেয়ে নিচ্ছে। তার কারণটা হচ্ছে, যেসব কোম্পানি ভাড়া দিয়ে কাজ করে তাদের গ্রোথটা সবসময়তেই যারা হার্ডওয়্যার তৈরি করছে তার থেকে অনেক বেশি। একটা হার্ডওয়্যার তৈরি যখন করছে, এদের যে ম্যানেজমেন্ট গ্রোথ রেট 12 থেকে 16-18% দিচ্ছে, যেখানে E2E নেটওয়ার্ক 30 থেকে 40% বলছে। অর্থাৎ এইখানেই পার্থক্য তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এখন নেটওয়ার্ক টেকনোলজি তাহলে ভ্যালুয়েশন দিকে ঠিকঠাক এখনও নয়। নেটওয়ার্ক টেকনোলজি ভ্যালুয়েশন এর থেকে ভালো 50x 53 4x কম বেশি এরকম জায়গায় নেটওয়ার্ক টেকনোলজি রয়েছে। কিন্তু আমি বলবো, আমার অ্যাজ এ ভ্যালু ইনভেস্টার, দুটোর কোনোটাই এই মুহূর্তে ইনভেস্টমেন্টের যোগ্য নয়। প্রথম হচ্ছে নেটওয়ার্ক টেকনোলজিতে আমি যখন যাব, অলরেডি কোম্পানির ক্ষেত্রে যদি বলি যে গ্রোথ নিয়ে আসছে, স্লো গ্রোথ, ভ্যালুয়েশন এখনও হাই রয়েছে, ঠিকঠাক জায়গায় এখনও পৌঁছতে পারেনি। আর এর ক্ষেত্রে তো প্রচুর, এর ক্ষেত্রে ফান্ডামেন্টালটাও স্ট্রং, কিন্তু এই E2E নেটওয়ার্কে আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে ফান্ডামেন্টালে এখন তেমন কিছু ভালো আমি দেখতে পাচ্ছি না, শুধু রেজাল্টটুকু ছাড়া। এখন তোমাদের কাছে শেষ প্রশ্ন দিয়ে গল্পটা শেষ করতে চলেছি। যে ছেলেটা শারীরিকভাবে অত্যন্ত সক্ষম রয়েছে, যে ছেলেটা সাঁতারে দুর্দান্ত, সাইক্লিং দুর্দান্ত, ভালো স্পোর্টস রয়েছে, স্পোর্টস স্পিরিট রয়েছে, শরীর ভালো রয়েছে, কিন্তু যার রেজাল্ট ভালো করতে পারেনি এত বছর ধরে, বারংবার সমস্ত পরীক্ষাতে সে টায় পাশ করা ছেলে, সে ছেলেটা সম্পর্কে তোমার ধারণা কী রয়েছে? ছেলেটা যদি শেষবারে হঠাৎ করে একটা ফার্স্ট হয়ে যায়, তখন তোমার মধ্যে কি এই সন্দেহটা আসবে সে টুকে ফার্স্ট হয়েছে, কিংবা অন্য কিছু? নাকি তুমি এই মুহূর্তে এটাকে একটা দাও হিসেবে লাগাতে চাইছো যে ঠিক আছে, যত দামি হোক না কেন আমি সেটা কিনবো? সারা গ্রামের মধ্যে রসগোল্লা খুঁজে পাওয়া যায় না, একটা মাত্র দোকানে রসগোল্লা পাওয়া যায়। সেই দোকানে রসগোল্লা কেনার জন্য লোকের ভিড়। দেখা গেল সেটাকে কোনো রসগোল্লা নয়, একটা সাদা ভাতকে, পান্তা ভাতকে জলের রসে চুবিয়ে সেটাকে দিয়ে দিচ্ছে, আর লোকে সেটা মুখে দিয়ে এতটাই তেতো মুখ করছে, কিন্তু সামনের দিকে বলছে কিনেছি হুররে হুররে করে ঘুরে বেড়াচ্ছে, দেখো কি দামি জিনিস কিনেছি। এটাই কি সঠিক হওয়া উচিত? নাকি এইগুলো থাক, ভবিষ্যতে যেদিন সময় হবে সত্যিকার রসগোল্লা যদি চেখে খেতে হয়, 2-3টে গ্রাম পার হয়ে আমি না সেখানে গিয়ে খাবো? কোনটা তোমাদের মত জানাবে কমেন্টে।